তো ট্রেন স্টেশনে এলাম। এমন কিছু দূরত্ব ছিল না, 1.5 কিলোমিটারের মতোই ছিল, কিন্তু এই ব্যাগ কাঁধে মনে হচ্ছিল যেন 20 কিলোমিটার হাঁটছি টানা। স্টেশন একদম ফাঁকা, টিকিট কাউন্টার একটাই টিকিট কাউন্টার। আশা করি এখান থেকে যে ট্রেনটায় যাব ভাবছি সেটা পেয়ে যাব, না পেলে আবার অন্য জায়গায় যেতে হবে। তো আশা করি পেয়ে যাব। তো একটা মুশকিল হয়ে গেছে। মুশকিলটা হলো ট্রেন তো এখান থেকে আছে, কিন্তু সেটা বিকাল 4:30-টের সময়, আর এখন বাজে 11:40 বাজে। এখন 11:40 থেকে 4:30 অবধি ওয়েট করতে হবে। আগের ট্রেন কটায় ছিল এখানে কিছু লেখা দেখে বুঝতে পারছি না, সব কিছু থাই ভাষাতেই লেখা। এই যে এখানে একটা চার্ট দেওয়া ছিল, কিন্তু এখানে এটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তো 4:30 অবধি ওয়েট করব, কিছু করার নেই, ওয়েট করছি। এবারে টিকিটের প্রাইসটা কত সেটা দেখতে হবে। টিকিটের প্রাইস জিজ্ঞেস করলাম, এখানে একজনই ব্যক্তি ছিলেন, স্টেশন মাস্টার হোক আর টিকিট কালেক্টর, মানে ওই যাই হোক একজনই আছেন এখানে অফিসার, তিনি জাস্ট আ মিনিট বলে চলে গেলেন। তো দেখি উনি এলে কত টিকিট এখানকার। তো ট্রাভেল ব্লগিংয়ের সাথে সাথে আমি যে খাবারগুলো খাচ্ছি থাইল্যান্ডে, সেগুলোরও হালকা ডিসক্রিপশান দেওয়ার চেষ্টা করছি। তো আজকের এখন যে খাবারটা খাচ্ছি এটা চিকেন কারি উইথ রাইস, এটার দাম 50 বাট। এটা খেয়ে কেমন লাগে দেখি, দেখে হালকা রিভিউ দিয়ে দেব। স্টেশন এইটা, আর পিছনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটাই রেস্টুরেন্ট স্টেশনের কাছে। এখানেই খেলাম ভাত আর চিকেন কারি। তো চিকেন কারির টেস্ট মোটামুটি ভালোই ছিল বলতে হবে। আর সকালে যে নুডলস খেয়েছিলাম তার থেকে তো অনেক ভালো। পুরো একেবারে ইন্ডিয়ান লেভেলের ভালো না হয়তো হতে পারে, তবে ঠিকঠাকই আছে, খেয়ে নেওয়া যাবে মোটামুটি। ওটার দাম ছিল 50 বাট। তো ট্রাভেল ব্লগিংয়ের সাথে সাথে থাইল্যান্ডের খাওয়া দাওয়ার ব্যাপারেও একটু বলে যাব আর কি, যাতে এই ব্যাপারটাও তোমাদের আইডিয়া হয়ে থাকে। আর স্টেশনটা এইরকম, একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়া যেতে পারে। এটাই স্টেশন, খুবই ছোট স্টেশন, একটাই এখানে টিকিট কাউন্টার, একটাই অফিস, এইটাই অফিস। আর এই লাইন, আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না আশেপাশে। আর এই যে ট্রেনটায় আমি যাব এটা ব্যাংকক থেকে ছাড়ে। ব্যাংকক থেকে প্রথমে যে আয়ুথায় এসছিলাম সেই ট্রেনটাই একদম শেষ স্টপেজ হচ্ছে কি এই এক মিনিট দেখে বলতে হবে, বান লান ক্লুক বলে এরকম নাম আছে এটার। হ্যাঁ, বান ক্লং লুক বর্ডার যে স্টেশনটায় যাবো এটার নাম। এটা ছাড়ে ব্যাংকক থেকে, আর একদম লাস্ট স্টপেজ ওই বান ক্লং লুক। আর এখন যে স্টেশনটায় আছি এটার নাম সাকিয়াও। তো ট্রেন আছে 4:30 সময় ট্রেন আছে, আর এখন তো 12:17 বাজে। তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। ভাবছি ততক্ষণ একটু এডিটিংগুলো করে নেবো ভিডিওর। অনেক ভিডিও পড়ে আছে, সেগুলো এডিট করতে হবে, করে যেগুলো প্রয়োজন নেই সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। করলে তবে মোবাইলের স্টোরেজ ফুল হলে আরও ভিডিও বানানো যাবে। তো এই আপাতত প্রায় 4 থেকে 4.5 ঘন্টা স্টেশনে অপেক্ষা করলাম। তো এই একটু আগেই টিকিটটা পেলাম। টিকিটটা আগে কাটা যায় না, ট্রেন আসার 10-15 মিনিট আগেই নাকি টিকিটটা কাটা যায়। তো একটু আগেই ওনারা টিকিটটা দিল। আর টিকিটের দাম হচ্ছে কি 12 থাই ভাট। সাকিও থেকে বান ক্লং লুক মানে এটা কম্বোডিয়ার বর্ডারের একদম কাছে। তো এটার দাম 12 ভাট। 4 থেকে 4.5 ঘন্টা এখানে ওয়েট করলাম। ঠিক আছে, দেখা যাক ট্রেনটা কেমন হয়, কতক্ষণ লাগে পৌঁছতে। জার্নি শুরু হলো বান ক্লং লুকের জন্য, কম্বোডিয়ার জন্য।
এখন বান ক্লং লুক বর্ডারে এসেছি। ট্রেন সবে ঢুকলো স্টেশনে, এখন বাজে 5:40, আর এখান থেকে বর্ডার মাত্র 400 মিটার, তো হেঁটেই চলে যাওয়া যাবে। তো সূর্য এখনও ডোবেনি, এটাই ভালো। আমি ভেবেছিলাম সন্ধে হয়ে যাবে পৌঁছোতে, তো এখন হেঁটে বর্ডারে যাব। গিয়ে তারপরে ওখানে ইমিগ্রেশন আছে বা কম্বোডিয়ার ভিসাও লাগবে। তো আমি এটা ঠিক ভালো করে দেখিনি যে কম্বোডিয়ার ভিসা লাগবে নাকি ভিসা অন অ্যারাইভাল ওখান থেকে পাওয়া যাবে বর্ডার থেকে। এটা দেখে নেওয়া উচিত ছিল, এটা ভুল হয়ে গেছে একটু। তো আশা করছি কম্বোডিয়া এন্টার করতে কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক। এই যে থাই কম্বোডিয়ান বর্ডার এরিয়াটা, এটা বেশ জমজমাট এরিয়া দেখতে পাচ্ছি। এখানে 7-Eleven আছে, অন্যান্য মার্কেটও আছে, আর এই পারে স্টেশনটা ছিল। এছাড়া আশেপাশে খুবই জমজমাট এরিয়া, অনেক মার্কেট আছে, দোকানপাট অনেক আছে, লোকজনও অনেক আছে। আর থাইল্যান্ড থেকে অনেক থাই লোকজন কম্বোডিয়া এন্টার করবে বলে আসছিল, দেখলাম ট্রেনে পাসপোর্ট হাতে ধরে বসেছিল। তো ওরাও সবাই কম্বোডিয়া এন্টার করবে। থাইল্যান্ডে যে পেড টয়লেটগুলো আছে সেগুলো এরকম দেখতে, এখানে কোনো লোকজন থাকে না, জাস্ট একটা মেশিন থাকে। 5 ভাট এখানে লাগবে। তো এটা দিয়ে তো দিলাম। এবারে ব্যাগের জন্য ঢুকতে অসুবিধা হচ্ছিল, নাহলে এইরকমভাবে এটা খুলে যায়। তো কম্বোডিয়ার বর্ডারে এন্টার করার আগে থাইল্যান্ড থেকে কিছু খেয়ে নেবো ভাবলাম, কারণ বর্ডারের উপরে গেলে খাবার পাবো কিনা ঠিক নেই। তাই এখান থেকে তেমন কিছু খাবার দেখতে পাচ্ছিলাম না বলে একটা কাপ নুডলস কিনে নিলাম। এই যে, তো এটা চিংড়ি দেওয়া প্রন কাপ নুডলস আর কি, আর এটার দাম 20 ভাট। তো এখানে ক্যামেরা ইউজ করা যাবে কিনা বুঝতে পারছি না। এটা থাইল্যান্ড কম্বোডিয়া বর্ডার, মনে হচ্ছে বর্ডারে একটা সমস্যা হয়ে গেছে। ভিসা অ্যাপ্লাই করার জন্য ওখানে ভিসা অন অ্যারাইভাল ছিল, কিন্তু পুলিশ অফিসারগুলো দেখে একটু ডিসঅনেস্ট মনে হচ্ছিল। ওরা বলল $500 অথবা 20,000 থাই ভাট লাগবে। তো এখানে বাইরে বেরিয়ে এটিএম থেকে আমি উইথড্র করতে যাচ্ছি। এখানে আমার কাছে 7,000 ভাটের মতো আছে। তো এখানে আশেপাশে কোনো এটিএম নেই। তো একজন দালাল টাইপের লোক আর কি আমাকে ডেকে নিয়ে যাচ্ছে যে সে আমাকে এটিএমে নিয়ে যাবে, কিন্তু তাকে 200 ভাট এক্সট্রা দিতে হবে। তো এখন কি করব বুঝতে পারছি না। ফরেনারদের সঙ্গে একটু ভালো ব্যবহার করা হচ্ছে না ভিতরে, আমি দেখলাম। শুধু আমার সঙ্গেই নয়, অন্য ন্যাশনালিটির একজন অস্ট্রেলিয়ানও ছিল, তাকেও মানে ভালো ব্যবহার করা হয়নি তার সঙ্গে, যেটা বুঝলাম আর কি। ভুলভাল অন্যদিকে পাঠিয়ে দিতে চাইছে, কিছু টাকা নিতে চাইছে, এরকম ব্যাপার হচ্ছে। তো এখন কি করব বুঝতে পারছি না। আশেপাশে তো কোনো এটিএম নেই। থাইল্যান্ডের থেকে কম্বোডিয়ার ইমেজটা একদম আলাদা। মানে কম্বোডিয়ার বর্ডার থেকে এন্টার করতেই সঙ্গে সঙ্গে বাইক, অটো, এরা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মতো, মানে আমাদের যেমন হাওড়া স্টেশন থেকে নামলে যেমন হোটেল করে চেঁচায় যে স্যার আসুন হোটেলে নিয়ে যাব বা কোন হোটেলে যাবেন বলুন, করে যেমনটা, এখানেও ঠিক তেমনই একটা চিত্র দেখা যাচ্ছে। আর কম্বোডিয়ার ভিসা প্লাস ইমিগ্রেশনের যে ব্যাপারটা, ওটা বেশ জটিল হলো আমার সঙ্গে, বেশ অনেকক্ষণ ধরে প্রসেসিংটা হলো। তো সেটার কথা পরে বলবো। আপাতত এখন এখানে কম্বোডিয়ার বর্ডারের যে চিত্রটা সেটা যায়। প্রচুর ভিড় এখানে, যদিও কোথায় যাব কিছু ঠিক করা নেই। ওটাও ওরা ওখানে ইমিগ্রেশনে জানতে চেয়েছিল যে কোনো হোটেল বুকিং আছে কিনা, তো বুকিং ছিল না। তাও হচ্ছে এবারে এখানে এই যেমন লোকজন ডাকছে দেখতে পাচ্ছ, না দেখতে পাচ্ছ এমনভাবে ডাকছে পুরো একদম আমাদের ইন্ডিয়ার মতো। তো থাইল্যান্ডে এই জিনিসটা ছিল না, সেটা খুব এক মিনিট। থাইল্যান্ডের থেকে এখানকার কালচার বলবো বা কাস্টমস বলবো, যা কিছুই বলি, একদম আলাদা। বরং পার্সোনালি বলতে গেলে থাইল্যান্ড আমার ভালো লেগেছে।
প্রথমে কম্বোডিয়ায় ঢুকে যে এক্সপিরিয়েন্সটা হলো তার চেয়ে থাইল্যান্ড এই যে 6 থেকে 7 দিন ছিলাম, পুরো আলাদা এক্সপিরিয়েন্স ছিল। কম্বোডিয়ায় কেমন এক্সপিরিয়েন্স হবে ভবিষ্যতে দেখা যাক। তো এখন তো একটা সিম কিনতে হবে, যদিও সিমের কোনো ইনফরমেশান আগে জেনে নেওয়া উচিত ছিল, আমি জানিনি। আর আশেপাশে এখানে কোনো সিম কেনার দোকানও দেখতে পাচ্ছি না। আর সিম না থাকলে ইন্টারনেটও থাকবে না, ইন্টারনেট না থাকলে পুরো অচল বলতে হবে। কোনো কিছুই বুকিং বা কোনো কিছুই করতে পারবো না ইন্টারনেট না থাকলে। তো আপাতত এখন সিম কেনার জন্য আশেপাশে চেষ্টা করতে হবে। অস্বীকার করব না, এখানকার ব্যস্ততা দেখে আমি একটু উদ্ভ্রান্ত হয়ে পড়েছি। আশেপাশে কোনো কারেন্সি এক্সচেঞ্জের দোকান দেখতে পাচ্ছি না, বা কোনো সিম কার্ড কেনার মতো কিছুই দেখতে পাচ্ছি না। শুধু গাড়ি আর লোকজন আর বাইক, ট্যাক্সি। তো এখন মানি এক্সচেঞ্জ করাতে হবে, প্লাস সিম কিনতে হবে। আর আশেপাশে আমি কিছুই দেখতে পাচ্ছি না, কোনো তেমন দোকানও দেখতে পাচ্ছি না, শুধু গাড়ি ভর্তি। কোন দিকে যাব সেটাও একটু কনফিউজ হয়ে আছি। তো এখন উদ্ভ্রান্তের মতো হাঁটাহাঁটি করছি চারদিকে। রাস্তাও বিভিন্ন দিকে চলে গেছে, চারদিকে 4টে রাস্তা চলে গেছে। কোন রাস্তাটায় যাব কিছু ঠিক করতে পারছি না। নো ব্রাদার, নো। আরে ডেকেই যাচ্ছে, একভাবে ডেকেই যাচ্ছে। নো, আই এম ট্রাভেলিং, ওয়াকিং। No. Find there. No. ডেকেই যাচ্ছে, নো বলছি তাও ডেকে যাচ্ছে। তো আশেপাশে কোনো দোকানই কিছু দেখতে পাচ্ছি না। অনেকটা হেঁটে ভিতরের দিকে চলে এলাম, অনেকটা সিটির দিকে। চারদিকে 4টে রাস্তা ছিল, তো সোজা রাস্তাটায় হেঁটে অনেকটা দূরে ভিতরে চলে এসেছি। আশেপাশে প্রচুর ক্যাসিনো, বার, এই ধরনের অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু যেটা প্রয়োজন সেটারই দেখা পাচ্ছি না। কোনো এক্সচেঞ্জের দোকান বা কোনো সিম কেনার দোকান কিছুই পাচ্ছি না। আর এত গাড়ি ঘোড়া, প্রচুর গাড়ি পরপর যাচ্ছে, প্রচণ্ড জ্যাম, অনিয়ন্ত্রিত জ্যাম বলতে গেলে। যেখান থেকে যা পারছে ঢুকে আসছে। আর পেডেস্ট্রিয়ানদের হাঁটার জন্য কোনো প্রপার রাস্তা তেমন একটা নেই। আর প্রচুর হোটেল দেখতে পাচ্ছি এখানে, বার, ক্যাসিনো এইসব দেখতে পাচ্ছি, কিন্তু দোকান কিছুই দেখতে পাচ্ছি না তেমন একটা। তো এখন মনে হচ্ছে থাইল্যান্ড থেকে এখানে এন্ট্রি করার সময় থাইল্যান্ডেই কারেন্সি এক্সচেঞ্জ আর সিমটা কিনে নিলেই ভালো হতো কিনা। অন্তত কারেন্সি এক্সচেঞ্জটা করে নেওয়া যেত থাইল্যান্ডে। তো এখানে এসে মুশকিল হয়ে গেল। আশা করছি শেষ অবধি সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর হোটেলেও কিছু বুক করা নেই, সেটা আরও সমস্যা। তো এই সমস্যাগুলো মিটলে, এই সিম আর কারেন্সির সমস্যাগুলো মিটলে আপাতত এখন কোনো থাকার জায়গার খোঁজ করতে হবে। কারণ এখন 7টা 48 বাজে। কাছাকাছি যদি মন্দির থাকে বা কোনো সস্তার হোস্টেল থাকে, এইগুলোই আপাতত আমার চয়েসের মধ্যে আছে এখন। তো এখানে কিছু দোকান আশা করছি এখান থেকে পেয়ে যাব সিম এবং কারেন্সি, দেখা যাক।